শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে অপহরণ মামলা রাজধানীর উত্তরা পশ্চিম থানাকে এজাহার গ্রহণের নির্দেশ। জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, বললেন আইন উপদেষ্টা। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চাইবে সরকার। আনিসুল হকের হলফনামার পরতে পরতে দুর্নীতি চিহ্ন, নগদ অর্থ বেড়েছে ২১৮ গুণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫ জনের নাম উল্লেখ করে ২৬ জনের বিরুদ্ধে মামলাটি উত্তরা থানাকে এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছেন ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত। এর আগে বুধবার ঢাকার সিএমএম আদালতে এ মামলা দায়ের করা হয়। শুনানি শেষে উত্তরা পশ্চিম থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় আদালত। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাব সাবেক ডিজি বেনজির আহমেদকেও আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় আসামি করা হয়েছে র্যাবের অজ্ঞাত আরও ২৫ সদস্যকে। গ্রেফতার হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজই। তাদের আদালতে নেয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে নিউ মার্কেট থানার এক মামলায় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে ২ জন নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় ২টি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যায় ইন্ধনদাতা হিসেবে এই ২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রী পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। দর্শক, কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হবে এই ২ জনকে, এবং সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর কতক্ষণ লাগতে পারে তাদের আদালতে তুলতে? ধন্যবাদ পলি আপনাকে। আপনি জানেন যে গতকাল গ্রেফতার হবার পর ডিবি কার্যালয়ে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুজনকেই আজ বেলা ৩টায় সিএমএম আদালতে আনবার কথা রয়েছে আমরা জানতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে আনা হয়নি। তবে আদালত চত্বরে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত আছেন, মোতায়েন করা হয়েছে। আইনজীবী এবং আদালত সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও উপচে পড়া একটা ভিড় আছে। উৎসাহব্যঞ্জক দৃষ্টিতে সাধারণ যে মানুষ আছেন তাদেরও সরগরম উপস্থিতি আছে এই মামলাটিকে কেন্দ্র করে। তারা একটি আশাবাদ জানিয়েছেন যে এই যে জুলাই মাসে ১৬ তারিখে যে কোটা আন্দোলনের সময় যে নিহত হয়েছে পুলিশের গুলিতে, তাদেরকে হত্যার দায়ে এই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মূলত ইন্ধন আদালত সেই মামলাটি শুনানি হবে কিছুক্ষণ পরেই। সেই কার্যক্রমের যে সর্বশেষ চিত্র সেটি আমরা আদালত প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। তাদেরকে নিয়ে আসা হয়েছে। উৎসুক জনতার পাশাপাশি আইনজীবীদের মধ্যেও এ নিয়ে যে চাপা উত্তেজনা, সেটার ক্ষোভও আমরা দেখতে পাচ্ছি আদালত প্রাঙ্গণ জুড়েই। থমথমে একটি পরিবেশ বিরাজও থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন
তাদের উপস্থিতি এখানে আছে। তবে আমরা এই আদালত প্রাঙ্গণে এই দুইজনের পরিবার সংশ্লিষ্ট কিংবা দল সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গকে দেখতে পাইনি। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত যে বিষয়টি আপনাকে জানাতে পারি সেটি হচ্ছে যে আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই ডিবি কার্যালয় থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম আদালতে নেওয়া হবে। আপনি জানেন যে এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের একটি মামলা হয়েছে। উনি সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশের মহাপরিদর্শক এ.কে.এম. শহীদুল হক এবং র্যাবের যে মহাপরিদর্শক ছিলেন বেনজির আহমেদ, এছাড়াও র্যাবের আরও 25 থেকে 26 জন সদস্যকে অজ্ঞাতনামায় মামলা দায়ের করা হয়েছে। সেটি ইতিমধ্যেই মামলার নির্দেশও দিয়েছেন বিচারক। তো সব কিছু মিলে এখন এই বিচার প্রাঙ্গণে, আদালত প্রাঙ্গণে মানুষের যে উপস্থিতি আছে সেটি আমরা হয়তোবা সুরাহা দেখতে পাবো ওনাদেরকে যখন আদালতে তোলা হবে। তারপর আদালত কি সিদ্ধান্ত দেবেন সেটির দিকেই মূলত তাকিয়ে আছে আমরা, গণমাধ্যম থেকে শুরু করে সারা দেশের মানুষ। পলি, এই ছিল সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে এই দুটি মামলার সর্বশেষ পরিস্থিতি। পলি। আদিত্য, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী যে তথ্য আসবে আমরা অবশ্যই আপনার মাধ্যমে দর্শককে জানাবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন সহকর্মী আদিত্য মামুন এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন যে 3টায় তাদের দুজনকে ডিবি কার্যালয় থেকে আদালতে তোলা হবে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদেরকে তোলা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এক্ষেত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের প্রচেষ্টা চালানো হবে বলেও জানান আইন উপদেষ্টা। এছাড়া ছাত্র জনতার আন্দোলনের সময় দায়ের করা ঢাকার মামলাগুলো 1 সপ্তাহের মধ্যে এবং ঢাকার বাইরেরগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার হবে বলে জানান তিনি। 1973 সনে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, যেটা পরে 2009 এবং 13তে সংশোধনী হয়েছে, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে, তারা কাজ করবে। পালাতে গিয়ে গ্রেফতার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে বিতর্ক ও আলোচনা কম নয়। রায় পাল্টে দেয়া, মামলায় ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, নিয়োগ বদলি ও জামিন বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনী হলফনামায় উঠে আসে 10 বছরে 218 গুণ নগদ অর্থ বৃদ্ধি সহ নানা অসঙ্গতি। রিপোর্ট দুলি মল্লিকের। দুর্নীতি করতে অভ্যস্ত তারা বিচারের আওতায় আসবেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্য এখন তার নিজের জন্যই প্রযোজ্য হতে চলেছে। এই বাংলার মানুষের আনন্দের দিন, একজন কুখ্যাত খুনি আনিসুল হক ধরা পড়েছে। এই দেশের যে আদালতের যে স্বাধীনতা, এটা একমাত্র আইনমন্ত্রী আনিসুল রহমানের মাধ্যমে নস্যাৎ হয়েছে। 2014 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে আওয়ামী লীগের 2বারের সংসদ সদস্য আনিসুল হক 2বারই আইন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন। 10 বছরে তার অর্থ সম্পদ বৃদ্ধির পরিমাণ রীতিমতো প্রশ্নবিদ্ধ। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী 2014 সালে তার কাছে নগদ অর্থ ছিল মাত্র 5 লাখ টাকা। 2024-এ তা বেড়ে 10 কোটি ছাড়ায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণও 10 বছরে বেড়েছে 2.5 কোটির বেশি। 5 বছরের ব্যবধানে স্থাবর অস্থাবর সম্পদের পার্থক্য বিপুল। অস্থাবর সম্পদ 11.5 গুণ ও স্থাবর সম্পদ বেড়েছে প্রায় 4 গুণ। 2014 ও 18 সালে হলফনামা অনুযায়ী আনিসুল হকের কোনো শেয়ার, সঞ্চয়পত্র, মৎস্য খামার, অকৃষি জমি ও স্বর্ণ ছিল না। তবে 2024 সালে হলফনামায় সিটিজেন ও এক্সিম ব্যাংকে তার শেয়ার 40 কোটি টাকার বেশি। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, গেল 5 বছরে সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে এই আনিসুল হক।
বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে আইনমন্ত্রীর আড়ালে তার নানা অপকর্মের তথ্য। আগে টাকা পরে নিয়োগ এমন নীতিতে বান্ধবী তৌফিকা করিমের সঙ্গে সিন্ডিকেট চালাতেন তিনি। এর আওতায় নিয়োগ, আইন বিভাগে বদলি, জামিন দেয়া, রায় পাল্টে দেওয়ার মতো কাজ করতেন। হোটেল রেন্টি ধর্ষণ মামলার রায় প্রভাবিত করার ক্ষেত্রেও তার নাম আলোচিত হয়। রিপোর্ট বলছে 10 বছরে অবৈধভাবে 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে তৌফিকা আনিসুল চক্র। শিক্ষার্থী জনতার আন্দোলনে সরকার পতনের আভাস পেয়ে আগেই কানাডায় পাড়ি দেন তৌফিকা। তবে শেষ রক্ষা হয়নি আনিসুল হকের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ মামলা, রাজধানীর উত্তরা পশ্চিম থানাকে এজাহার গ্রহণের নির্দেশ। জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, বললেন আইন উপদেষ্টা। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চাইবে সরকার। আনিসুল হকের হলফনামার পরতে পরতে দুর্নীতির চিহ্ন, নগদ অর্থ বেড়েছে 218 গুণ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21htv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বিকাল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।